ইউনূসের অসাংবিধানিক গণভোট কি বাতিল করতে যাচ্ছে বিএনপি সরকার? জুলাই সনদের ওপর ভিত্তি করে গণভোট হলো, সেই সনদ কি এখন আস্থা করে নিক্ষিপ্ত হতে যাচ্ছে? প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে সংবিধানে না থাকা সত্ত্বেও যে গণভোটের আদেশ জারি করিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, সেই গণভোটের আদেশ সম্ভবত বাতিল হতে চলেছে। গণভোট হয়েছে, গণভোটের জন্য অন্তত ১,৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এই ১,৫০০ কোটি টাকা রাষ্ট্রের যেটা খরচ করা হলো অতিরিক্ত, সেই টাকা এখন কি তাহলে প্রফেসর ইউনূসের কাছে জরিমানা হিসেবে আদায় করা উচিত? রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটালেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ অফার করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল আইনি মারপ্যাচে বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনী মাঠের বাইরে রাখা। এনসিপির মুখপাত্র এবং ডক্টর ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ভয়ঙ্কর চরম একটি সত্য উচ্চারণ করে ফেলেছেন। সেই চরম সত্যটি হচ্ছে, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। জুলাইয়ের যারা সন্ত্রাসের সাথে, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনের সাথে যারা জড়িত, যে সমস্ত সেনা কর্মকর্তা যারা ৩২ নম্বর দাঁড়ায় ভাঙাইলো, যে সমস্ত সেনা কর্মকর্তারা এই বাংলাদেশে ১৮ মাস যাবত, এই ২ বছর যাবত ঘোরা দৌড়াইতেছেন, তাদের এটা মনে রাখা উচিত। ১৮ বছর পরে হইলেও কিন্তু যারা ক্ষমতায় থাকেন তাদের মামার শালা হইলেও রক্ষা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সংবিধানের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের বাইরে নিজের ইচ্ছা মতো আইন তৈরি করতে গিয়ে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে সংবিধানে না থাকা সত্ত্বেও যে গণভোটের আদেশ জারি করিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, সেই গণভোটের আদেশ সম্ভবত বাতিল হতে চলেছে। গণভোট হয়েছে, গণভোটের জন্য অন্তত ১,৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এই ১,৫০০ কোটি টাকা রাষ্ট্রের যেটা খরচ করা হলো অতিরিক্ত, সেই টাকা এখন কি তাহলে প্রফেসর ইউনূসের কাছে জরিমানা হিসেবে আদায় করা উচিত, কিংবা গ্রামীণ ব্যাংকের কাছ থেকে এই টাকাটা আদায় করা উচিত যদি গণভোট বাতিল হয়ে যায়? দুর্দান্ত একটা ব্যাপার বোধহয় ঘটতে চলেছে। দুর্দান্ত শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা সেটাও একটা বড় ব্যাপার, কারণ দুর্দান্ত শব্দটা পজিটিভ ব্যাপার। অনেকেই আবার মনে করতে পারেন গণভোটের আদেশ বাতিল হওয়া তাহলে কি পজিটিভ ব্যাপার? না, পজিটিভ নেগেটিভ কোনোটাই বলতে চায় না, কিন্তু একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানে যাহা নাই তাহার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সেটা অবশ্যই অবৈধ, এবং সেই অবৈধ ব্যাপারটা সম্ভবত পাশ হচ্ছে না, এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে সংসদীয় কমিটির বৈঠক থেকে। তাহলে কি সত্যি এই সংসদের যে মেয়াদ, 2 দিন পরেই সংসদের অধিবেশন বসতে চলেছে, 29শে মার্চ সংসদের অধিবেশন বসবে, এবং এই অধিবেশন চলাকালীন সময়ে প্রফেসর ইউনূসের এই গণভোট এবং জুলাই সনদের অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে? গণভোট অধ্যাদেশের কথা, গণভোট অধ্যাদেশ নিয়ে যে আলোচনাগুলো আসছে সংসদের কমিটির আলোচনা থেকে, সেখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে, এবং মহান স্বাধীনতা দিবসে বিরোধী দল এনসিপি জামাতের আলোচনা থেকে যেগুলো বোঝা যাচ্ছে, তাতে নিশ্চিত করে এই গণভোটের আদেশ বাতিল হতে চলেছে। কি বলছে গণমাধ্যম? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে টানা পড়েন। কি প্রস্তাব করা হয়েছে? সেখানে প্রস্তাব করা হয়েছে ১৩৩টি অধ্যাদেশের ১১৩টিতে একমত বিশেষ কমিটি, দুদক, পুলিশ, বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। এই যে ১১৩টিতে একমত, বাকি ২০টিতে একমত না, বাকি ২০টি অধ্যাদেশ বাতিল হচ্ছে, এবং সেই ২০টি অধ্যাদেশের মধ্যে গণভোটের অধ্যাদেশও রয়েছে। শোনা যাচ্ছে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা লিখিত চিঠিও এই কমিটিকে দেয়া হয়েছে যে এটা সংসদে পাশ হবে না, এটা যেন কমিটিতেই বাতিল করে দেয়া হয়, সেই ব্যাপারেই চিঠি দেয়া হয়েছে, এরকমটা শোনা যাচ্ছে। সমকাল কি বলছে? সমকাল বলছে যে আদেশের ওপরে গণভোট হয়েছে, যে অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়েছে, সেই গণভোট অধ্যাদেশ ২০২৫ নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। জামাতের ভাষ্য, ক্ষমতাসীন দল বিএনপি অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব করেছে, এতে তারা আপত্তি জানিয়েছে। তবে সরকারি দলের ভাষ্য, তারা অধ্যাদেশটি বাতিল বা গ্রহণের সিদ্ধান্ত নেয়নি, আলোচনা চলছে। বুধবার জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা শেষে পরস্পর বিরোধী এই ভাষ্য জানিয়েছে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত। 14 সদস্যের এই কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের
জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই করছে। এই কমিটির 11 সদস্য বিএনপির, 3 জন জামাতের। 133টি অধ্যাদেশের মধ্যে 113টি জাতীয় সংসদে পাশ করতে একমত হয়েছে সরকারি এবং বিরোধী দল। বিশেষ কমিটির বৈঠক সূত্র জানায়, গণভোট ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন অধ্যাদেশেও বিএনপি পরিবর্তন আনতে চাইছে। বিরোধী দলের দাবি, পরিবর্তন বা আলোচনার জন্য সংসদে উপস্থাপনের মাধ্যমে এসব অধ্যাদেশ বাতিল করতে চাইছে সরকারি দল। এর মাধ্যমে আগের মতো প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা থেকে যাচ্ছে, যা জুলাই সনদের লঙ্ঘন। সূত্রটি বলছে, 20টি অধ্যাদেশের বিষয়ে এখনও একমত হতে পারেনি বিশেষ কমিটি। আগামী 29 মার্চ কমিটির তৃতীয় বৈঠক, যেদিন সংসদের অধিবেশনও বসছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন এবং 30 দিনের মধ্যে পাশ না হলে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। ইউনূস সরকারের 133টি অধ্যাদেশ গত 13 মার্চ সংসদে উত্থাপন করা হয়েছে। আগামী 12 এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাশ হতেই হবে। যদি 12 এপ্রিলের মধ্যে পাশ না হয়, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। যে আলোচনাটা চলছে শুধুমাত্র গণভোট না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠন যে আদেশ, সেই আদেশগুলোও বাতিল হয়ে যাচ্ছে। সেই আদেশগুলো বিএনপি কখনোই সংসদে পাশ করবে না। এর আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যেটা সংবিধানে নেই সেটা হবে না। আমরা সংবিধানের পথে ছিলাম, আছি এবং থাকবো। সংবিধান বিরোধী কোনো কিছু হবে না। গণভোট সংবিধান বিরোধী, সংবিধানে গণভোট নেই, সুতরাং এটা বাতিল হয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা সাংবিধানিক পরিষদ গঠনের যে আদেশ জারি করা হয়েছে, প্রফেসর ইউনূস জারি করিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে, সেটাও বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল যে সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে, সেই শপথটাও অবৈধ হয়ে যেতে চলেছে এবং সেটা আগামী কয়েকদিনের মধ্যে, সংসদের অধিবেশন 29 তারিখে বসছে, 12 এপ্রিলের মধ্যে অবশ্যই প্রফেসর ইউনূসের নেওয়া সিদ্ধান্ত সবগুলোই হয়, মানে যেগুলো পাশ হবে সেগুলো তো পাশ হয়ে গেল, বৈধ হয়ে গেল, যেগুলো পাশ হবে না অটোমেটিকলি সেগুলো বাতিল হয়ে যাবে এবং সেই বাতিলের খাতায় থাকছে বোধহয় গণভোট। তাহলে কি হবে? এই যে এত আয়োজন করে, এত ঢাকঢোল পিটিয়ে, শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয় 46 কোটি টাকা খরচ করেছে গণভোটের হ্যাঁ ভোটের প্রচারণা করার জন্য। বিভিন্ন মন্ত্রণালয় শত শত কোটি টাকা খরচ করেছে। প্রায় 1,500 কোটি টাকা গণভোটের জন্য নির্বাচন কমিশন অতিরিক্ত খরচ করেছে। এই খরচের টাকা প্রফেসর ইউনূসের কাছ থেকে কি নেওয়া হবে? রাষ্ট্র কি তার কাছ থেকে বুঝে নিতে পারবে কিংবা নেবে? বিএনপি সরকার কি সেই পথে যাবে? এনসিপির মুখপাত্র এবং ডক্টর ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ভয়ঙ্কর চরম একটি সত্য উচ্চারণ করে ফেলেছেন। সেই সত্যটি তিনি মুখ ফসকে উচ্চারণ করেছেন নাকি বিশেষ কোনো নতুন খেলার অংশ হিসেবে উচ্চারণ করেছেন, আমরা তা জানি না। সেই চরম সত্যটি হচ্ছে, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন তো, আমরা যে ডিপ স্টেটের কথা গত 1.5 থেকে 2 বছর ধরে বলে আসছি এবং ডিপ স্টেটের খেলার অংশই ছিল এই যে তথাকথিত একটি বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলন 2024-এর 5 আগস্ট। সেটির পিছনে কারা কাজ করছিল, কারা খেলছিল, কাদের খেলার অংশ হিসেবে সে সফল হয়েছে, আমরা সেই সব কথা তো এতদিন ধরে বলে এসেছি। এখন সেই কথা খোদ সেই আন্দোলনের সামনের সারির একজন ছাত্র সমন্বয়কের মুখ থেকে বের হলো। কেন বের হলো, কেন তিনি এই মুহূর্তে এই কথাটি বললেন, সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আমি সে বিষয়ে আসছি, তার আগে আরেকটু বলে নিই যে তিনি কি বলেছেন। তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। একটু আগে বলছিলাম যে এই আন্দোলন ছিল, শেখ হাসিনা সরকারের পরিবর্তন অবশ্যই দরকার ছিল, কিন্তু যেই প্রক্রিয়ায় পতনটি ঘটানো হয়েছে, সেই প্রক্রিয়ার পেছনে কাদের খেলা ছিল? এবং ডক্টর ইউনূস সরকারই তো ডিপ স্টেটের অংশ। তারা থাকতে চেয়েছিল আরো কয়েক বছর, কিন্তু সেনাবাহিনী এবং বিএনপির নির্বাচনের জন্য যে প্রবল দাবি, তার মুখে শেষ পর্যন্ত তারা পারেনি। শুধু সেনাবাহিনী কিংবা বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের দাবি কেবল নয়, আমাদের মতন ক্ষুদ্র কিছু মানুষ মুহুর্মুহু এই আশঙ্কা তো প্রকাশ করে আসছিলাম যে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না সহজে, কিন্তু শেষমেশ তারা পারেননি। অনেক বিষয়ে তাদের গোমর ফাঁক আমরা করে দিয়েছিলাম বলেই। এখন প্রমাণ হিসেবে আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনা আরো 4.5 বছর ক্ষমতায় থাকতেন। 2024-এর 7 জানুয়ারি নির্বাচন হলো, আগস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকারের পতন হলো। বাকি সময়টা যে ডক্টর ইউনূস সরকার থাকতে চাই, সেটিও মুখ ফুসকে বলে ফেলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাবেক ধর্ম উপদেষ্টা মোহাম্মদ খালিদ হোসেন, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট সময় আমরা ক্ষমতায় থাকতে চাই। কেন এই কথা বলেছিলেন? নিশ্চয়ই তার যুক্তিসঙ্গত, মানে নিশ্চয়ই তার পেছনে কারণ ছিল। ঈদের জামাত সহ বিভিন্নভাবে মানুষের একটা অংশের মুখ থেকে
একটা রব তোলা হয়েছিল যে আমরা ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে চাই, তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে কি হতে যাচ্ছে, কি করতে চান ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ। এবং এই নির্বাচন না হওয়ার জন্য অনেকে বলছেন বা বলে আসছেন যে ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে, যাতে ইউনূস সরকারের সময় তুমুল একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নতুন আরেকটি বিপ্লবী সরকার গঠন করা যায়। সেই পরিকল্পনার পেছনে কারা ছিল সেটিও নিশ্চয়ই আমরা জানি, এর আগে আমি অনেকবার এই বিষয়ে কথা বলেছি। এবং বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে কথিত করিডর দেওয়ার বিষয়ে যে একটি দৌড়ঝাঁপ শুরু হয়েছিল ইউনূস সরকারের পক্ষ থেকে, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তার মাধ্যমে এই কাজগুলো চলছিল, এটা তো ওপেন সিক্রেট। এবং একই সঙ্গে আমাদের চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার যে একটি বিষয়, ডিপ স্টেটের খেলার বা তাদের দাবি অনুযায়ী, সেই বিষয়গুলো তো আমরা জানি। সেগুলো তো একটা সময় বন্ধ হয়েছে, যদিও চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল সহ আরও কয়েকটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, দিতে পেরেছে অন্তত ইউনূস সরকার। আপনারা একটু মনে করিয়ে দিই যে শেখ হাসিনা তার শেষ সময় এসে এমন একটি মন্তব্য করেছিলেন যে মিয়ানমার এবং চট্টগ্রামের কিছু অংশ মিলে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমারা। যদি তাদেরকে বন্দর দেওয়া হয়, যদি তাদের কথা অনুযায়ী আরও অনেক কিছু করা হয়, তাহলে তিনি পাকাপোক্তভাবে ক্ষমতা থাকতে পারবেন, এই কথা তো বলেছিলেন। এবং তার সেই কথা তো এখন অনেকাংশে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আমরা জানি যে কয়েকদিন আগে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ভাড়াটের সন্ত্রাসী হিসেবে একজনকে এবং ইউক্রেনের আরও 6 নাগরিককে আটক করা হলো, যেখানে ভারতের গোয়েন্দারা বলছেন যে তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণ ড্রোন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম তারা সরবরাহ করে আসছিল এবং তাদের একটি অংশ রয়েছে, যে পরিকল্পনা রয়েছে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার। এবং সেটিকে কেন্দ্র করে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়ে গত কয়েকদিন আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এটি ব্যাপকভাবে এলো এই প্রসঙ্গটি। এবং সেই সব জায়গা থেকে এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নিজের মুখ থেকে এখন ডিপ স্টেটের বিষয়ে নানান কিছু ফাঁস করছেন? আগেই বলেছি যে শেখ হাসিনা যে মন্তব্যটি করেছিলেন সেটি এখন অনেকাংশে সত্য হতে চলেছে বা প্রমাণিত হতে চলেছে। এবং আরও কিছু প্রমাণ যুক্তি তর্ক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল বা এনসিপির বিরুদ্ধে যে অভিযোগগুলো, এনসিপি মানে সাবেক ছাত্র সমন্বয়কদের নেতৃত্বেই তো এই দলটি গঠন হয়েছে এবং জামায়াতের পরিকল্পনাও ছিল বিভিন্নভাবে এবং তাদের সাথে মিশে গেছে, সেই সব অভিযোগ তাদের প্রতিও ছিল, যাতে এখন এটি অন্যের ঘাড়ে দেয়া যায়। কিভাবে দেয়া যায়? এখন আমি মোটামুটি এটুকু বলতে পারি যে এই যে ডিপ স্টেট প্রসঙ্গটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুললেন, এটির আরও একটি কারণ থাকতে পারে। সেটি হচ্ছে যে এর পরবর্তীতে যাতে এই ধরনের কোনো একটি অভিযোগ বিএনপির কাঁধে চাপানো যায়। যেহেতু বিএনপি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তার মাত্র 3 দিন আগে একটি বহুল বিতর্কিত চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হলো, শুল্ক চুক্তি। সেই চুক্তি সম্পর্কে নাকি বিএনপি এবং জামাত দুই দলই জানতো, তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলাপ করেছেন, যদিও জামাত এর মধ্যে সেটি অস্বীকার করেছে, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। এবং ডিপ স্টেটের খেলা যে এখনো চলছে সে বিষয়েও আমরা জানি। এবং সেই জায়গা থেকে যাতে বিএনপির কাঁধে দোষ চাপিয়ে একটা চাপ সৃষ্টি করা যায়, সেরকম একটি পরিকল্পনা থাকতেও পারে। অতএব এটুকু নিশ্চিত করে বলা যায় যে ডিপ স্টেটের খেলা কতটা ছিল এবং আগামীতেও যে আসবে বা এখনো চলছে সেই সম্পর্কে আমরা মোটামুটি নিশ্চিত। আরেকটি বিষয় এই আলোচনার সাথে একটু করতে চাই। আপনারা জানেন যে আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে অনেকেই শ্রদ্ধা জানাতে গেছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বা সাধারণ মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শহীদদের উদ্দেশ্যে। সেই জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে এক শিশুসহ 2 নারীকে আটক করা হয়েছে। আমাদেরকে কেন এই চিত্র এখনো দেখতে হবে? জয় বাংলা স্লোগান, যেই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সবকিছু সংগঠিত হলো এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, 55 বছর পরে এসে সেই জয় বাংলা সব স্লোগান উচ্চারণ করা যাবে না। এটি তো আমরা ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি, তারা তো স্বাধীনতা বিরোধী শক্তিদের সমন্বয়ে পরিচালিত হচ্ছিল। কেন এখন একটি নির্বাচিত সরকার, বিএনপি সরকারের অধীনেও আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে? আর যদি কেউ বলেন বা যদি তারা বলে থাকে যারা আটক হয়েছেন তারা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিতে গিয়েছিলেন, অপরাধটা কি? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কোনো সামাজিক কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাধারণ মানুষ শহীদদের উদ্দেশ্যে ফুল দিতে পারবেন না, তা তো হতে পারে না। বঙ্গবন্ধু 32 নম্বরকে শ্রদ্ধা জানাতে পারবেন না, তা তো হতে পারে না। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তির একটি বিশাল অংশ এই সরকারের মধ্যেও ঘাপটি মেরে রয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের মধ্যে। তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে বিএনপিকে বিতর্কিত করতে অথবা বিপদে ফেলতে।
আর যদি সত্যিই বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো গ্রিন সিগন্যাল থেকে থাকে, আমি যদিও এই মুহূর্তে সেটা বিশ্বাস করতে চাই না, যদিও এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড গত 1 মাসে অনেকগুলো হয়েছে, তারপরেও আমরা বিএনপির প্রতি আস্থা রাখতে চাই। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি তারা অবিচল। শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে নিশ্চয় তারা এই ধরনের কোনো স্টিম রোলার চালাবে না। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই। আর যদি আমাদের বিশ্বাসের বিপরীতে অন্য কিছু ঘটে থাকে, সেটি প্রকৃতি এবং সময় বিচার করবে। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় বিপাকে আছে এই এনসিপির টোকাই নেতাগুলো। তারা দফায় দফায় ভারতীয় নিযুক্ত হাই কমিশনারের সাথে দেখা করার জন্য বারবার ধর্ণা দিচ্ছে। তারা এখন দিল্লির কোলে বসতে চেষ্টা করছে। দিল্লি কি তাদেরকে সেই সুযোগ দিবে? তারা কি সেই সুযোগ রেখেছে? এটা কিন্তু অনেকের প্রশ্ন। কিন্তু তারা যে পরিস্থিতি এখন বাংলাদেশের রাজনীতি দেখতে পাচ্ছে, তাদের এখন ভারত ছাড়া কোনো কুল কিনারা নাই। কিন্তু কিছুদিন আগে তারা কিন্তু স্লোগান দিত দিল্লি না ঢাকা। এইদিকে বিএনপিও কিন্তু খুব ভালো অবস্থানে নাই। তাদের হানিমুন পিরিয়ড শেষ হওয়ার পরে ঈদের পরবর্তী সময় তারা এখন কঠিন সময় পার করছে। একটা তো জনরোষে পড়ে গিয়েছে, দ্বিতীয়ত বাংলাদেশে পেট্রোল ডিজেল শেষ, তৃতীয়ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম মোটামুটি সক্রিয় করে ফেলেছে, নিষেধাজ্ঞা উঠুক বা না উঠুক, এই 3টা জিনিস ফেস করছে। তৃতীয়ত তারা এখন ভারতীয় কূটনীতিক প্রেসারও ফেস করছে। ভারত ডিজেল দিবে না ক্লিয়ারলি বলে দিয়েছে, কারণ ভারতের কিছু সত্য তো আছে, সে সকল সত্য না মানলে তো ভারত ডিজেল দিবে না। অন্যদিক দিয়ে এনসিপি তাদের আখের গোছানোয় ব্যস্ত, ভারতের সাথে তারা বিতর্কতভাবে আঘাত করতে ব্যস্ত। অন্যদিক দিয়ে ভারত বিএনপিকে কূটনীতিক প্রেসারে রেখেছে, এদিক দিয়ে আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামছে। এই সার্বিক বিষয়গুলো দেখে শেখ হাসিনা ভারতে বসে বসে মুচকি হাসছেন। তিনি এখন হেসে হেসে মনে মনে চিন্তা করছেন, কাঁদো বাঙালি কাঁদো। আমি এই সোনার বাংলাদেশটাকে কিভাবে 16 বছর আগলিয়ে রেখেছিলাম। দেশের মধ্যে এত অবস্থা খারাপ থাকার পরেও, বহির্বিশ্বে অনেক যুদ্ধ লেগে যাওয়ার পরেও কিন্তু আমি বাংলাদেশকে এরকম খারাপ পরিস্থিতি ফেস করতে দিই। আমি কেন ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেছিলাম, এখন তো বাঙালি বুঝতে পেরেছেন। এটা একদম পানির মতো ক্লিয়ার। ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো রাখার কারণে বহির্বিশ্বে যখন যুদ্ধ অবস্থা চলতো, তখন কিন্তু ভারত থেকে সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু বাংলাদেশটাকে দুর্ভিক্ষ থেকে বারবার বাঁচাতে সক্ষম হয়েছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনা যে পাইপলাইনটা করেছে ডিজেল আনার জন্য, সে পাইপলাইন দিয়েই কিন্তু ভারত থেকে এই বিএনপি সরকার ডিজেল এনে মোটামুটি একটা বাংলাদেশের মানুষকে বুঝ দিতে পেরেছে। কিন্তু সেই ডিজেল আনার পরেও এখনো বাংলাদেশে ডিজেল ঘাটতি। শেখ হাসিনা যদি এই পাইপলাইন করে দিয়ে না যেত, ওই অল্প ডিজেলটাও কি ভারত থেকে আনতে পারতো? এখন তো ভারত ডিজেল দিবে নাই বলছে। সো শেখ হাসিনা পাইপলাইন করে দিয়েছে, শেখ হাসিনা মেট্রোল করে দিয়েছে, শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছে, শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে অলিতে গলিতে উন্নয়ন করেছে। সকল কিছুই কিন্তু বিএনপি সরকার এসে এখন সুবিধা নিচ্ছে। সকল কিছুই কিন্তু শেখ হাসিনা করে যাওয়া জিনিসগুলো জনগণ ব্যবহার করছে। বিএনপি করার মতো বাংলাদেশে আর কিছু নাই। সকল জায়গায় যা যা প্রয়োজন শেখ হাসিনা 16 বছর শাসনামলে করে দিয়েছে। তাই বাংলাদেশের এই পরিস্থিতি দেখে শেখ হাসিনা মুচকি হাসা ছাড়া আর কোনো উপায় নেই। বাঙালি আরো কিছু বছর বুঝুক, তারপরে শেখ হাসিনা সময় মতো বাংলাদেশে আসবে। আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখেন, ঠিকই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ঠিকই আবার আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করবে। কিভাবে বাংলাদেশ শাসন করতে হয় 16 বছর শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা থাকা অবস্থায় বুঝতে পারে না শেখ হাসিনার মর্ম কতটুকু। 5 আগস্টে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতনের পরেই কিন্তু জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা আসলেই বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড ছিল, শেখ হাসিনা আসলেই আয়রন লেডি ছিল, শেখ হাসিনা আসলেই বাংলাদেশের মতো দেশের জন্য পারফেক্ট একজন শাসক ছিল। শেখ হাসিনার মতো শাসক আর বাংলাদেশে আসবে না, সেটা পানির মতো ক্লিয়ার। এই টোকাই সমন্বয়গুলো যখন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পাগল হয়ে গিয়েছে, মরিয়া হয়ে গিয়েছিল, তখন 5 আগস্টের পরবর্তী সময় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারত বিরোধিতা রাজনীতি শুরু করেছিল। দিল্লি না ঢাকা, ভারত দখল করবে, 7 সিস্টার্স খেয়ে দিবে, কত না কিছু করেছে। যখন মোটামুটি এগুলো করে জনগণের সিম্পেথি মোটামুটি পেয়েছিল, তারপরে টাকা টুকা কামিয়ে জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে 1000 কোটি টাকার মালিক হয়ে, তারপরে মোটামুটি যখন তারা গোপালবার হয়ে গেছে, এক একটার প্যাট গাল এত বড় বড় ফুলে গিয়েছে, এক একটার কাছে 400-500 কোটি টাকা 1000 কোটি টাকা কেউ কেউ মালিক হয়ে গেছে, তখন আবার তারা চুপচাপ হয়ে মোটামুটি 12 ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচন করে এমপি টেমপি কয়েকজন হয়ে তারপরে আবার ভারত প্রীতি শুরু করে দিয়েছে। এখন আর কেউ ভারত বিরোধিতার কথা বলে না, এখন আর ভারতকে গালিগালাজ করে না। কারণ ভারত তো মুতো দিলে একদিক দিয়ে বাংলাদেশের মানুষ এমনি ডুবে যাবে, দ্বিতীয়ত ভারত থেকে ডিজেল না দিলে তো বাংলাদেশের মানুষ এমনিতে জ্বালানি সংকটে মরবে। ভারত থেকে বিভিন্ন দ্রব্য যদি বাংলাদেশের রপ্তানি না করে, ভারতের মানুষ না খেয়ে মরবে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।